সত্য বা ট্রুথ সবসময় নাটকীয়। কীরকম? একটি বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমের খবর দিয়ে শুরু করছি, যা গত কয়েক ঘন্টার মধ্যে গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। খবরটা কি? সেটা হলো আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, সংক্ষেপে ডিআইএ, যাদের কাজ হলো বিশ্বের প্রতিটি কোণে আমেরিকার শত্রুদের খুঁজে বের করা। তারা একটি 7 পৃষ্ঠার আভ্যন্তরীণ নথি তৈরি করেছে। সেই নথিতে রয়েছে একটি রঙিন চার্ট। তাতে দেখানো হয়েছে কোন কোন দেশ আমেরিকার জন্যে কতটা বিপজ্জনক গোয়েন্দা হুমকি। চার্টের সবচেয়ে উপরে কোন দেশের নাম রয়েছে সেটা জানলে চমকে যাবেন। না, ইরান নয়, চীন নয়, রাশিয়া নয়, সবচেয়ে গাঢ় রঙে সবার উপরে রাখা হয়েছে যে দেশটির নাম, সেটি হলো ইসরায়েল। এই রঙটির অর্থ ক্রিটিক্যাল, মানে সর্বোচ্চ বিপদমাত্রা। এই খবরটি পড়লে প্রথমেই মনে হবে কি সত্যি? যে দেশটাকে আমেরিকা প্রতি বছর প্রায় $3.5 থেকে $4 বিলিয়ন সামরিক সাহায্য দেয়, যার জন্যে জাতিসংঘের ভেটো ব্যবহার করে, যার সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করে নেয়, সেই দেশটাকেই আমেরিকা বলছে তুমি আমাদের জন্যে সবচেয়ে বড় গুপ্তচর হুমকি। না, এটা কোনো থ্রিলার উপন্যাসের প্লট নয়, এটা বাস্তবতা। আর সেই রিপোর্টটি কি করে সামনে এলো? কি বলা হয়েছে সেই রিপোর্টে? কারা ফাঁস করলো সেটি আজকের এই এপিসোডে একে একে তা আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এনবিসি নিউজের সাংবাদিক গর্ডন লুবোল্ট, কোর্টনি কুপ এবং ড্যান দ্য লুস, এই 3 জন গতকাল মানে 5 জুন একটি রিপোর্ট প্রকাশ করেছেন, যা রাতারাতি বিশ্বের মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে। কি সেই রিপোর্ট? এতে বলা হয়েছে পেন্টাগন ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠেছে একটি বিষয় নিয়ে। সেটা হলো ইসরায়েল শীর্ষ মার্কিন কর্মকর্তাদের উপর নজরদারি চালাতে বিশেষভাবে চেষ্টা চালাচ্ছে। তারা চাইছে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নিয়ে আভ্যন্তরীণ আলোচনা এবং সিদ্ধান্তগুলোর প্রক্রিয়া বিস্তারিতভাবে পেতে। আর এটা জেনে ফেলেছে পেন্টাগন। নথিটিতে বলা হয়েছে ইসরায়েলের মানব সংগ্রহ বা হিউম্যান এসপিয়াঞ্জ এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহের সক্ষমতা এখন ক্রিটিক্যাল স্তরে রয়েছে। 3 জন শীর্ষ কর্মকর্তাই এই তথ্য দিয়েছেন। এদের মধ্যে 2 জন বর্তমান, 1 জন প্রাক্তন। তাদের নাম সংবাদ মাধ্যম প্রকাশ করেনি, কিন্তু তারা বলেছেন, কারণ তারা মনে করেছেন মানুষের এটা জানা দরকার। খবরটা প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সবাই নড়ে চড়ে বসেছে। ইসরায়েলের দূতাবাস থেকে বিবৃতি এসেছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ইসরায়েল তার মিত্রদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করে না। যারা এই দাবি করছে সে হয়তো ভুল তথ্যে বিভ্রান্ত, অথবা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর হোয়াইট হাউস থেকে বলা হয়েছে এই গল্পটা মিথ্যে এবং এর উৎস এমন কেউ যার কোনো ধারণাই নেই আসলে কি চলছে। পেন্টাগন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের দপ্তর, যেটা ডিআইএ সহ সব মার্কিন গোয়েন্দা সংস্থার তদারকি করে, তারা এনবিসির কথার জবাব দেয়নি। মানে মোটামুটি অস্বীকার এলো সব দিক থেকেই। কিন্তু লক্ষ্য করুন, যারা অস্বীকার করেছেন তারা বললেন মিথ্যে গল্প, কিন্তু কেউ বললেন না যে ডিআইএ এই নথি তৈরি করেনি। কেউ বললেন না হুমকির মাত্রা ক্রিটিক্যাল করা হয়নি। সেটাই কি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য? আল জাজিরা সংবাদ মাধ্যম এই খবরটা খুব বড় করে প্রচার করেছে, কারণ আল জাজিরা কাতার থেকে পরিচালিত হয়। কাতার এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের সরকারি মিডিয়াও এই খবরে খুব উল্লসিত। তারা বলেছে, দেখো আমেরিকার মিত্র কিভাবে আমেরিকাকেই ফাঁকি দেয়। রাশিয়া এবং চীন এ ব্যাপারে নীরব, কিন্তু তারাও খুশি, কারণ পশ্চিমী জোটের ভেতরের ফাটল তাদের কৌশলগত সুবিধে বাড়াতে সাহায্য করে। আর ইউরোপীয় ইউনিয়নও এই খবরে উদ্বিগ্ন, কারণ মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা, তেলের দাম এবং শরণার্থী সংকটের মাধ্যমে ইউরোপকেও বড় বিপদে ফেলেছে।
তাই বুঝতেই পারছেন এই খবরটি ভূ রাজনৈতিক ক্ষেত্রে কতটা শোরগোল ফেলে দিয়েছে। আর এর একটা কারণ কিন্তু ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দক্ষতা। মোসাদ নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক নৃশংস কিন্তু অতি দক্ষ এবং পেশাদার একটি গোয়েন্দা সংস্থার কথা। এর সম্পূর্ণ নাম দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। 1949 সালের 13ই ডিসেম্বর এটা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর তেল আভিভে, কিন্তু তেল আভিভের কোথায় তা কেউ জানে না। মোসাদ তার বিভিন্ন গোপন বিভাগের মাধ্যমে কাজ করে থাকে, আর সবচেয়ে বড় বিভাগ হলো কালেকশনস ডিপার্টমেন্ট, যেটি বিশ্বজুড়ে বিদেশি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। কিন্তু মোসাদের কাজ শুধু শত্রুর বিরুদ্ধেই নয়, মিত্রের বিরুদ্ধেও। এই কারণে মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তারা ধারাবাহিকভাবে ইসরায়েলের এই গুপ্তচর বৃত্তিকে আমেরিকার মাটিতে সবচেয়ে সক্রিয় গোয়েন্দা কার্যক্রমের মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। এমনকি ফ্রান্স, চীন এবং রাশিয়ার চেয়েও তারা মোসাদকে বেশি নজরে রাখেন। মিত্রের ছুরি কি তাহলে সবচেয়ে বেশি ধারালো? ইতিহাস বলে হ্যাঁ, আর তার পেছনে যুক্তিও আছে। এরকম ঘটনার ইতিহাসও। কিরকম এবার জানাবো সে কথা। 1885 সাল ওয়াশিংটন ডিসির ইসরায়েলি দূতাবাসের সামনে একটি গাড়ি এসে থামল। গাড়ির ভেতরে বসে আছেন জোনাথন পোলার্ড, যিনি আমেরিকার নৌবাহিনীর একজন সিভিলিয়ান গোয়েন্দা বিশ্লেষক। তার হাতে একটি সুটকেসের ভেতরে কয়েক হাজার গোপন মার্কিন নথির ফটোকপি। আর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে আমেরিকার গোয়েন্দারা। পরে 1987 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমেরিকা ইসরায়েল জোটের ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর গুপ্তচর বৃত্তির ঘটনাগুলির একটি। পোলার্ড 30 বছর জেল খাটেন। 2015 সালে তিনি প্যারোলে মুক্তি পান, আর 2020 সালে তিনি ইসরায়েলে চলে যান। সেখানে তাকে হিরো হিসেবে অভ্যর্থনা জানানো হয়। নেতানিয়াহু তাকে আলিঙ্গন করেন। আমেরিকা কিন্তু এটা ভোলেনি। এই হচ্ছেন নেতানিয়াহু। পোলার্ড একবার নিজেই গর্ব করে বলেছিলেন কিভাবে মোসাদ মার্কিন সরকারের ভেতরে তাকে অনুপ্রবেশের জন্য তৈরি করেছিল। তবে পোলার্ড ব্যতিক্রম নয়, এরকম অনেক আছে। 1951 সালে মোসাদ এবং সিআইএ পরস্পরের উপর গুপ্তচর বৃত্তি না করার একটা চুক্তি করে। দুই সংস্থা পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার কথাও বলে এই চুক্তিতে। তা সত্ত্বেও পরবর্তী সময় ইসরায়েলি গুপ্তচর বৃত্তি কিন্তু বন্ধ হয়নি। মানে চুক্তি করেও, বন্ধুত্বের শপথ নিয়েও ইসরায়েল গোয়েন্দাগিরি বন্ধ করেনি। আর গত কয়েকদিন ধরে কি ঘটছে দুই দেশের মধ্যে? অ্যাক্সিওস সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে ট্রাম্প নেতানিয়াহুকে ক্রেজি বলে সম্বোধন করেছেন। তার আগে অবশ্যই একটা গালাগালি আছে, সেটা আমি বললাম না। লেবাননে ইসরায়েল উত্তেজনা বৃদ্ধি করেছে বলে ট্রাম্পের অভিযোগ। ট্রাম্প বলছেন, আমি না থাকলে তুমি তো এখন জেলে থাকতে, আমি তোমাকে বাঁচাচ্ছি। আর এরপরে বিষয়টা প্রকাশ্যেও আসে। ট্রাম্প নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে তিনি নেতানিয়াহুকে ক্রেজি বলেছেন। তবে যোগ করেন, আমাদের মধ্যে এখন ভালো সম্পর্ক আছে। কিন্তু ভেতরের গল্পটা ভিন্ন। ইসরায়েলের মিডিয়া এবং অনেক রাজনীতিবিদ নেতানিয়াহুর সমালোচনা করে বলেছে তিনি ট্রাম্পের মুখের উপর দাঁড়াতেই পারছেন না। তাদের দাবি, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টই এখন ইসরায়েলের নীতি নির্ধারণ করছে। অথচ ট্রাম্প এবং নেতানিয়াহু মাত্র কয়েক মাস আগে ইরান যুদ্ধ শুরু করতে একমত হয়েছিলেন। তাদের লক্ষ্য ছিল ইসলামিক সরকারকে উৎখাত করে দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া। এখন চাপে পড়ে ট্রাম্প পিছু হটছেন। অন্যদিকে নেতানিয়াহু ধারাবাহিকভাবে ইরানকে যতটা সম্ভব দুর্বল করতে সামরিক চাপ বজায় রাখার পক্ষে রয়েছেন। আর এই ফাঁকটাই বিপজ্জনক। এই ফাঁকটাই কি ইসরায়েলকে আমেরিকার উপর গোয়েন্দা কার্যকলাপ বাড়াতে উদ্বুদ্ধ করেছে? আর নেতানিয়াহু মোসাদকে লাগিয়ে জানতে চাইছেন ট্রাম্প কি ভাবছেন, ইরানকে তিনি কতটা ছাড় দিতে রাজি হচ্ছেন, ইরানের সাথে কোনো গোপন সমঝোতা হচ্ছে কি? এসব তথ্য পেতে ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্ক নামিয়েছে বন্ধু দেশের উপরেই। তবে ইসরায়েলকে কিন্তু আমেরিকা কখনোই পুরোপুরি বিশ্বাস করে না। এখন আমেরিকান কর্মকর্তারাও যখন ইসরায়েল সফরে যান, তারা আলাদা ফোন নিয়ে যান। একে বলে বার্নার ফোন, যা একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। খুব সংবেদনশীল কথা হোটেলের ঘরে বলা হয় না, কারণ দেয়ালেরও কান আছে।
তবে বর্তমান এবং প্রাক্তন সামরিক কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক প্রচেষ্টা স্বাভাবিক এবং প্রত্যাশিত গুপ্তচর বৃত্তির সীমা অনেকটা ছাড়িয়ে গেছে। এই অনেকটা ছাড়িয়ে যাওয়া মানেটা কি? সেটাই কি আমেরিকার কাছে উদ্বেগের বিষয়? কারণ মোসাদ প্রযুক্তিগতভাবে অত্যন্ত দক্ষ, তারা সিগিন্ট বা সিগন্যাল ইন্টেলিজেন্সে অত্যন্ত পারদর্শী। ফোন কল, ইমেল, ডিজিটাল কমিউনিকেশন সব কিছু হ্যাক করার মতো ক্ষমতা তাদের আছে। তাদের বিখ্যাত পেগাসাসের কথা কে না জানে। ইরানের বিরুদ্ধে তারা এই দক্ষতা অনেকবার প্রমাণও করেছে। ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা থেকে শুরু করে স্টাক্সনেট সাইবার আক্রমণ পর্যন্ত তারা করেছে একেবারে পেশাদারি কায়দায়। কিন্তু সেই একই দক্ষতা কি এখন আমেরিকার দিকে ঘুরে গেছে? ডিআইএ তার রিপোর্টে বলেছে হ্যাঁ, কিন্তু এর বাইরেও অনেক কিছু ঘটছে। আমেরিকার কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগ এখন ইসরায়েলি কূটনীতিকদের গতিবিধি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ইসরায়েলি লবিস্টদের সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠক আরও নিয়ন্ত্রণে আসতে পারে। গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে কিছু সংবেদনশীল এলাকা আর শেয়ার করা হবে না। তবে কূটনীতিকরা জানাচ্ছেন দুদেশের সম্পর্ক এখনই ভাঙবে না, কারণ ইরানের সাথে এখনও সংঘাতটা চলছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দরকার ইসরায়েলকে, কারণ হিজবুল্লাহ, হামাস, হুতি এইসব ফ্রন্টে ইসরায়েল ছাড়া আমেরিকা চলবে না। ভূ রাজনীতির এটাই হলো নির্মম সত্য। আপনি যাকে ঘৃণা করেন তাকেও আপনি কখনো কখনো সঙ্গে রাখবেন। আর এই জন্যেই কূটনীতিতে স্থায়ী বন্ধু নেই, শুধু স্থায়ী স্বার্থ আছে। এই বাক্যটা লর্ড পালমারস্টন ঊনবিংশ শতাব্দীতে বলেছিলেন, কিন্তু এটা আজও সত্য, হয়তো আরও বেশি করে সত্য। এ ব্যাপারে আপনি কি মনে করেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।